আসসালামু আলাইকুম। নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 4 সমস্যার সমাধানে প্রোগ্রামিং। এই শিখন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই সেশন 2 ও 3 ভেরিয়েবল ভারী মজা। ভেরিয়েবল ভারী মজার এখানকার এই বিষয়গুলো পড়বা, এগুলো বিষয় ভালো করে পড়ে নিবা। এর অপর পৃষ্ঠায় একটি কাজ রয়েছে, আমি সরাসরি এই কাজটিতে আসি। এখন এখানে একটি ছক রয়েছে, ছকটিতে বলা হয়েছে ভেরিয়েবলের সঠিক নামকরণ। তাহলে ভেরিয়েবল কীরকম হতে পারে তা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এরপরে বলা হচ্ছে ভেরিয়েবল, এখানে হচ্ছে সঠিক ভেরিয়েবল, যে প্রথম অক্ষর আমরা বড় হাতের দিয়েও সঠিক ভেরিয়েবল করতে পারি। আবার ভেরিয়েবলের মধ্যে কি হতে পারে না, স্পেস হতে পারে না। এখানে দেখো মাই ভেরিয়েবল, মাইয়ের পরে স্পেস দেওয়া আছে, তাই এটা ভেরিয়েবল হতে পারে না। তারপরে হচ্ছে এখানে দেখো দিস আন্ডারস্কোর ভেরিয়েবল আন্ডারস্কোর ইজ আন্ডারস্কোর কুল, এইটা হচ্ছে যে কি সঠিক ভেরিয়েবলের নামকরণ। আর এখানে দেখো স্পেস দিয়ে ভেরিয়েবলগুলো বসানো হয়েছে। তাহলে দিস ভেরিয়েবল ইজ কুল, এখানে প্রত্যেকটির শেষে করে কি করা হয়েছে, স্পেস দেওয়া হয়েছে, তাই এগুলো ভেরিয়েবল ভুল। এরপরে 2 নম্বরে বলা হয়েছে একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর হতে হবে। প্রথম অক্ষর কোনো সংখ্যা 0 থেকে 9 বা অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন স্টার বা ড্যাশ ইত্যাদি হতে পারে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা 0 থেকে 9 বা এ থেকে জেড বা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তাহলে কি ব্যবহার করা যাবে এই বিষয়গুলো কিন্তু মনোযোগ সহকারে পড়ে নিবা। তবে ভেরিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন রেট অফ, তারপর আছে যে ডলার, পার্সেন্ট ইত্যাদি, পাওয়ার ইত্যাদি ব্যবহার করা যাবে না। মানে এই চিহ্নগুলো কি করা যাবে না, ব্যবহার করা যাবে না ভেরিয়েবলের বা নামের ভেরিয়েবলের ক্ষেত্রে। এখন আমরা এখানে দেখব ভেরিয়েবলের সঠিক নামকরণ, ভেরিয়েবলের ভুল নামকরণ। এখানে দেখো সঠিক অক্ষরে কোনো স্পেস দেওয়া হয়নি, এখানে দেখো এই প্রতীকটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কি বিস্ময় সূচক প্রতীকটা ব্যবহার করার জন্য এটা হচ্ছে কি ভুল ভেরিয়েবল। আর এখানে দেখো এ একটা ভেরিয়েবল সঠিক। আর এখানে প্রথমেই সংখ্যা চিহ্ন ব্যবহার করা হয়েছে, এখানে বলা হয়েছে 0 থেকে 9 অন্য কোনো প্রতীক চিহ্ন এগুলো কি করতে পারবে না, ব্যবহার করা যাবে না শুরুতেই। এখানে দেখো আন্ডারস্কোর ভেরিয়েবল, তাই এটা সঠিক, কিন্তু এখানে দেখো ডলার চিহ্ন মানে এই প্রতীকটা ব্যবহার করা যাবে না, এখানে এটা ব্যবহার করা হয়েছে। তারপর এখানে রেড অফ প্রথমেই শুরু করা হয়েছে। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা, পড়ার পরে এখানে বলা হয়েছে এবারে নিচের ছক থেকে কোনো ভেরিয়েবলের নামকরণ সঠিক হয়েছে এবং কোনো ভেরিয়েবলের নামকরণ ভুল হয়েছে সেটি শনাক্ত করো। এখন এখানে ভেরিয়েবলগুলো দেওয়া আছে, কোনগুলো সঠিক আর কোনগুলো ভুল তা নির্ণয় করব। প্রথমে এখানে বিডি ক্যাপিটাল, তাহলে বিডি ক্যাপিটালের এটা হচ্ছে সঠিক, এখানে কোনো সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয়নি, আর এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে, তাই এটা কি সঠিক ভেরিয়েবল। এরপরে এখানে দেখো প্রথমেই একটি কি করা হচ্ছে, সংখ্যা প্রতীক মানে 8 হচ্ছে কি সংখ্যা প্রতীক। আমরা আগেই জানলাম কি কোনো সংখ্যা প্রতীক প্রথমে ব্যবহার করা যাবে না, তাই এটি ভুল ভেরিয়েবল, তাই এখানে ভুল লিখব। এরপরে ডিজিটাল আন্ডারস্কোর T3 টেকনোলজি, এখানে দেখো কোনো স্পেস নাই আর মাঝখানে আমরা সংখ্যা ব্যবহার করতে পারি, তাহলে এটি কি সঠিক ভেরিয়েবল। এরপরে এখানে দেখো চট্টগ্রাম, আমাদেরকে এখানেই বলা হয়েছে যে রেট অফ, ডলার, পার্সেন্ট, পাওয়ার এগুলো ব্যবহার করা যাবে না, কিন্তু এখানে দেখো এখানে কি হচ্ছে রেট অফ ব্যবহার করা হয়েছে, তাই এটি কি ভুল ভেরিয়েবল। এরপরে এখানে দেখো প্রতিটি মানে সংখ্যা ব্যবহার করা হয়েছে, ABCDগুলো ব্যবহার করা হয়েছে, তাই এটা হচ্ছে সঠিক ভেরিয়েবল। এরপরে এখানে দেখো স্পেস রাখা হয়েছে, যদি স্পেস না থাকতো তাহলে আমরা বলতাম এটা সঠিক ভেরিয়েবল, কিন্তু স্পেস থাকার কারণে আমরা বলবো এটা ভুল ভেরিয়েবল, তাই এখানে ভুল লিখব। এবার কি বলা হয়েছে, এবার ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি, একে বলা হয় ভ্যালু আইসন করা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা, পড়ার পরে এখানে একটি কী হচ্ছে ভেরিয়েবল দিয়ে প্রোগ্রাম লেখা হয়েছে। কাউন্ট ইকুয়াল 5 প্রিন্ট কাউন্ট, মানে এখানে প্রিন্ট করা হচ্ছে কি কাউন্ট, মানে কাউন্টটাকে প্রিন্ট করব। তাহলে ফলাফল আসবে কি, ফলাফল আসবে মানে এই জায়গায় দেখো এখানে প্রোগ্রামিং লেখা হয়েছে আর ফলাফল আসছে কি 5। এরপরে এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো এবার একটি ভেরিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা সম্ভব। ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে। নিচের প্রোগ্রামটি যদি রান করি আউটপুট তাহলে কি হবে। এখন নিচের একটি প্রোগ্রাম রয়েছে ভ্যালু আন্ডারস্কোর নাও ইকুয়াল 1,
তাহলে এখানে দেখো ভ্যালু আন্ডারস্কোর নাও ইকুয়াল 1 প্রিন্ট ভ্যালু আন্ডারস্কোর নাও, মানে এই ভ্যালু আন্ডারস্কোর নাও হচ্ছে এর মান হচ্ছে 1, মানে প্রিন্ট করলে আমরা কি করব, এই মানটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমার আউটপুট পাবো 1। আর এখানে দেখো ভ্যালু আন্ডারস্কোর নাও এটা হচ্ছে কি 2, তাহলে এটা আবার প্রিন্ট করতে বলা হয়েছে, তাহলে প্রিন্ট করলে আউটপুট পাবো 2। এরপর হচ্ছে যে এখানে বলা হচ্ছে ভ্যালু আন্ডারস্কোর নাও ইকুয়াল 3, তাহলে প্রিন্ট ভ্যালু আন্ডারস্কোর নাও, তাহলে এটা আউটপুট আমরা কী পাবো 3 পাবো। তাহলে এখন আমরা তিনটি মিলে আউটপুট কি পাচ্ছি, তিনটি মিলে আউটপুট পাচ্ছি, যা অপর পৃষ্ঠায় লিখতে হবে। এই প্রোগ্রামের আউটপুট নিচের ঘরে লিখে ফেলি। এখন আউটপুট আমরা যে 1 2 3 পাবো এভাবে, তো আমরা এইভাবে এই জায়গায় এই আউটপুটটুকু লিখে রাখবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা, পড়ার পরে এখানে ডেটা টাইপের প্রকারভেদ রয়েছে। তাহলে ডেটা টাইপের প্রকারভেদ, প্রথমে ইন্ট ডেটা টাইপ, তাহলে ভেরিয়েবলে আমরা পূর্ণসংখ্যা জমা রাখতে পারি, পূর্ণসংখ্যার জন্য আমরা ইন্ট কি করতে পারি, ভেরিয়েবল বা ডেটা টাইপ নিতে পারি। এরপরে হচ্ছে যে ফ্লোট, মানে দশমিক সংখ্যার জন্য আমরা ফ্লোট ভেরিয়েবল নিতে পারি। এগুলো বিষয় মনোযোগ সহকারে পড়ে নিবা। এরপরে str ভেরিয়েবল আমরা কখন নিব, যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তাহলে সেটি স্টারিং বলা হয়, আর এ ধরনের str ডেটা টাইপের অন্তর্ভুক্ত হয়। এরপরে এখানে দেখো মানে কোনো সংখ্যা বা অক্ষর যদি আমরা নেই, তারপর হচ্ছে যে বুল ডেটা টাইপ, তাহলে বুল ডেটা টাইপ সত্য হলে বুল, আর সত্য মিথ্যা নির্ণয়ের জন্য আমরা কি করব, বুল ডেটা টাইপ ব্যবহার করব। এরপরে আসি অপর পৃষ্ঠায়, এখানে আমরা 4টা ডেটা টাইপ জানতে পারলাম, একটা হচ্ছে ইন্ট, ফ্লোট, str এবং বুল। তাহলে ইন্ট হচ্ছে যে পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা, আর str হচ্ছে যে কোনো টেক্সট বা অক্ষর, আর বুল হচ্ছে ট্রু অর ফলস। এগুলো বিষয় পড়ে নিবা। এরপরে এসেছে ভেরিয়েবল, ফাংশন ভেরিয়েবলের জন্য টাইপ, তাহলে ব্র্যাকেট, আর প্রথম ব্র্যাকেট শুরু আর প্রথম ব্র্যাকেট শেষ। এরপরে নিচে এখানে বলা হয়েছে, যেমন নিচের প্রোগ্রামটি যদি রান করি, এখানে একটি প্রোগ্রাম দেওয়া আছে আর প্রোগ্রামটি রান করাও হয়েছে। এখানে বলা হচ্ছে আউটপুট যা পাবো নিচের মতো। এখন এভাবে এই বিষয়টা পড়বা, পড়ার পরে এখানে বলা হয়েছে এবারে আমরা বাসায় নিচের ভেরিয়েবলগুলোর ডেটা টাইপ বের করার চেষ্টা করি। এখন আমরা কিভাবে ডেটা টাইপগুলো ব্যবহার করব বা চিহ্নিত করব তা এখন আমাদেরকে এই ছকে লিখতে হবে। প্রোগ্রাম, এরপরে হচ্ছে যে ডেটা টাইপ। প্রথমে ab ইকুয়াল ট্রু, আমরা একটু আগেই জানলাম যে সত্য মিথ্যা হলে কোন ধরনের ডেটা টাইপ, সত্য মিথ্যা হলে বুল ডেটা টাইপ ব্যবহার করতে হবে। এরপরে মাই আন্ডারস্কোর ভ্যালু এসে বন্ধনী চিহ্ন শুরু, তারপর হচ্ছে ভেরিয়েবল হ্যাভ সাম ডাটা টাইপস। এখানে দেখো কোনো ইনভার্টেড কমার মধ্যে যদি কি করা হয়, কোনো অক্ষরকে যদি বন্ধ করা হয় বা আবদ্ধ করা হয় সেগুলো হচ্ছে যে স্টোরিং বলে, আর স্টোরিংটা হচ্ছে কি str ডেটা টাইপ। এরপরে এখানে দেখো f ইকুয়াল 23, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, 23 হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাই আমাদের এটা ডেটা টাইপ হবে int, int। এরপরে স্ট্যাটাস আন্ডারস্কোর ইজ ইকুয়াল ইনভার্টেড কমা শুরু, ফলস ইনভার্টেড কমা শেষ। এটা আমরা এই যে বুল ডেটা টাইপ বলতে পারি সত্য মিথ্যা, কিন্তু এটা হবে না, কারণ এখানে দেখো এই যে আগেরটিতে ট্রু ছিল কিন্তু কোনো ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ ছিল না, এখানে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ, মানে আমরা জানি কোনো ইনভার্টেড কমা দ্বারা কোনো অক্ষর বা টেক্সট যদি কি করা হয় আন্ডারস্কোর মানে আবদ্ধ করা থাকে তাহলে ওটাকে বলবো আমরা স্ট্রয়িং হলো str ডেটা টাইপ। এরপরে নাম্বার আন্ডারস্কোর নাও ইকুয়াল 12.789, এটা হচ্ছে কি দশমিক সংখ্যা, আর দশমিক সংখ্যা হলে জানি আমরা ফ্লোট ডেটা টাইপ। এরপরে আছে সেকশন বি, তাহলে সেকশন বি এর এখানে বিটাতে দেখো ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করা হয়েছে, তাই এটিও কি str ডেটা টাইপ। এভাবেই এখানে প্রোগ্রামগুলোর ডেটা টাইপগুলো লিখবা। তাহলে আজকে এ পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।